ওয়েলকাম ব্যাক। অন্ধকার আর নিস্তব্ধতার এই রহস্যময় লগ্নে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শান্ত, আপনাদের সাথে আছি আজকের এই রোমাঞ্চকর যাত্রায়। আশা করছি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন এবং মানসিকভাবে প্রস্তুত আছেন আজকের অভিজ্ঞতার জন্য। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকের রাতটি একটু বিশেষ, কারণ অনেকদিন পর আমার ব্যক্তিগত অত্যন্ত প্রিয় একজন গল্পকার মোহাম্মদ সাব্বির হোসেন জীবন তার কলম থেকে বেরিয়ে আসা একটি হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। সাব্বির ভাইয়ের গল্পের বুনন আর ঘটনার গভীরতা সবসময়ই আমাদের চেনা জগৎটাকে একটু অন্য চোখে দেখতে শেখায়। আমি নিশ্চিত আজকের এই ভৌতিক অভিজ্ঞতাটি আপনার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করবে এবং আপনাকে ভাবিয়ে তুলবে। শুরু করার আগে কিছু কথা। গল্পটি শোনার সময় চারপাশের পরিবেশটা যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। হেডফোন ব্যবহার করলে আপনি ঘটনার প্রতিটি শব্দ আর শিহরণ আরও স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। আপনার যদি এমন কোনো নিজস্ব অভিজ্ঞতা থেকে থাকে তবে আমাদের জানাতে ভুলবেন না। বেশি কথা বাড়িয়ে বর্তমানের এই শান্ত পরিবেশটাকে নষ্ট করতে চায় না। বুক ভরে দম নিন এবং কান পাতুন সেই অজানার উদ্দেশ্যে। চলুন ডুব দেয়া যাক আজকের মূল রহস্যে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যা শুনলে হয়তো আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সৌদি আরবের হাইল সিটি থেকে মোহাম্মদ সাব্বির হোসেন জীবন ভাই। তার বাড়ি শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে। জীবন ভাই বিগত 6 মাস ধরে সৌদি আরবের করিম ফুড ফ্যাক্টরি নামক একটি বড় প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আজ থেকে প্রায় 3-4 বছর আগে অর্থাৎ 2020 সালের দিকে ঘটে যাওয়া এক রহস্যময় ও হাড়হিম করা ঘটনার বিবরণ তিনি আমাদের দিয়েছেন। ঘটনাটি যার সাথে ঘটেছিল তিনি ছিলেন এই কোম্পানির সহকারী মালিক বা ম্যানেজার, একজন মিশরীয় নাগরিক, নাম তার মাহমুদ আব্দুস সালাম নামেও পরিচিত। আমাদের সেই ফুড ফ্যাক্টরিটা ছিল বিশাল বড়। এখানে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ফিলিপাইন সহ বিভিন্ন দেশের মানুষ একসাথে কাজ করত। আর এই পুরো কর্মযজ্ঞ দেখাশোনা করতেন মাহমুদ সাহেব। মানুষ হিসেবে তিনি ছিলেন প্রচণ্ড রাগী এবং বদমেজাজি। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তার জেদ ছিল দেখার মতো। ফ্যাক্টরির কোথাও সামান্য অপরিচ্ছন্নতা তার চোখে পড়লে আর রক্ষা নেই। যে ওই জায়গার দায়িত্বে থাকতো তার উপর শুরু হতো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি। শুধু বকাঝকা করেই তিনি শান্ত হতেন না। অনেক সময় শাস্তি হিসেবে একজনকে এক কাজ থেকে সরিয়ে অন্য কঠিন কাজে লাগিয়ে দিতেন। এমনকি কারো কারো বেতন থেকেও টাকা কেটে রাখতেন তিনি। মালিকের পরেই তার ক্ষমতা ছিল অসীম, তাই সবাই তাকে জমের মতো ভয় পেত। একদিন ফ্যাক্টরির ভিতর কোনো এক সেকশনে তিনি তদারকি করতে যান। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার মেজাজ সপ্তমে চড়ে গেল। কেউ একজন খাবার তৈরির জায়গায় বা মেশিনের আশপাশে কিছুটা নোংরা করে রেখেছিল। মাহমুদ সাহেব রাগে কাঁপতে কাঁপতে সেই কর্মীকে খুঁজতে শুরু করলেন। ম্যানেজার আব্দুল সালামের আচরণে ফ্যাক্টরির শ্রমিকরা এতটাই অতিষ্ঠ ছিল যে তিনি যেদিন কাজে আসতেন না সেদিন সবাই হাঁপ ছেড়ে বাঁচত। সবাই মনে মনে বলতো, যাক, আজ অন্তত শান্তিতে কাজ করা যাবে। কিন্তু এবারের বিষয়টা ছিল ভিন্ন। টানা 5-6 দিন হয়ে গেল আব্দুল সালামের কোনো দেখা নেই। প্রথমে সবাই ভাবলো হয়তো পারিবারিক কোনো কারণে ছুটি নিয়েছেন। কিন্তু দিন গড়িয়ে যখন 10-12 দিন হয়ে গেল তখন সবার মনে খটকা লাগলো। আমাদের কোম্পানির প্রধান মালিক জিহাদ সাহেব থাকতেন রিয়াদ সিটিতে। যেহেতু আমাদের 7টি বড় শোরুম সামলাতে হয়, তাই তিনি সব সময় আমাদের মাঝে থাকতে পারেন না। হঠাৎ একদিন বড় একটু অনুষ্ঠানের খাবারের অর্ডার আসায় তিনি ফ্যাক্টরিতে আসলেন। কিন্তু এসে দেখলেন যার সব তদারকি করার কথা সেই আব্দুল সালাম নিখোঁজ। জিহাদ সাহেব তখন সরাসরি আব্দুল সালামের বাসায় যোগাযোগ করলেন। বলে রাখা ভালো, সালাম সাহেবের ছেলেও আমাদের এই কোম্পানিতে কাজ করে। তার কাছে জিজ্ঞাসা করতেই বেরিয়ে এলো এক অদ্ভুত তথ্য। সে জানালো তার বাবা গত 10-12 দিন ধরে প্রচণ্ড অসুস্থ, এতটাই যে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না, কিছু খেতেও পারছেন না। প্রধান মালিক এবং সহকারী মালিক মাহমুদ সাহেব যখন তাকে দেখতে তার বাসায় গেলেন তখন তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। যে মানুষটা কয়েকদিন আগেও সুঠাম দেহের অধিকারী আর সুদর্শন ছিল সে আজ এক জীবন্ত কঙ্কাল। চেহারা এতটাই বিকৃত হয়ে গেছে যে চেনার কোনো উপায় নেই। সালাম সাহেবের স্ত্রী জানালেন বহু ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কেউ রোগ ধরতে পারছে না। দিন যত যাচ্ছে পরিস্থিতি
ততটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এক পর্যায়ে মালিক নিজে সালাম সাহেবের সাথে কথা বললেন। সালাম সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে যা বললেন তা শুনে উপস্থিত সবার রক্ত হিম হয়ে গেল। তিনি বললেন, আমি সবসময় অনুভব করি আমার পাশে ছায়ার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি রাতে ঘুমাতে পারি না, স্বপ্নে দেখি এক বিশাল আকৃতির দানব বড় একটা ছুরি নিয়ে আমাকে মেরে ফেলার জন্য তাড়া করছে। এ খবর ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়লে এক আতঙ্কময় পরিবেশ তৈরি হয়। কয়েকদিনের জন্য ফ্যাক্টরি বন্ধও রাখা হয়। মালিকপক্ষ সালাম সাহেবকে সুস্থ করতে অনেক হুজুর কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হলো না। এভাবে কেটে গেল দীর্ঘ 2 মাস। সালাম সাহেব তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর হাইল সিটি থেকে একটু দূরে হারেজ নামক জায়গায় একটি বিখ্যাত মসজিদের সন্ধান পাওয়া গেল। সেখানকার ইমাম সাহেবের বেশ সুনাম আছে এই ধরনের আধ্যাত্মিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে। সব শোনার পর প্রধান মালিক জিহাদ সাহেবের বাবা, যার সাথে হাইল সিটির ওই বিখ্যাত ইমাম সাহেবের দীর্ঘদিনের পরিচয় ছিল, তাকে সব খুলে বলেন। ইমাম সাহেব ঘটনা শুনেই সরাসরি আব্দুল সালামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু অবাক করা বিষয় হলো, বাসায় পা রাখার আগেই ইমাম সাহেব থমকে দাঁড়ালেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই বাড়িতে অশুভ কিছু ছায়া আছে। এক ভয়ঙ্কর অপশক্তি এই ঘরকে গ্রাস করে রেখেছে। তিনি নির্দেশ দিলেন সালাম সাহেবকে টানা 3 দিন রোকেয়া, কোরআনিক চিকিৎসা যার নাম রোকেয়া, করতে হবে এবং তাকে একটি আলাদা ঘরে একা রাখতে হবে। সেই সাথে তিনি রাতে জিনের মাধ্যমে জানার চেষ্টা করবেন আসলে কি ঘটেছে। 3 দিন পর ইমাম সাহেব যখন ফিরে আসলেন, তার মুখে ছিল চিন্তার ভাঁজ। তিনি জিহাদ সাহেব এবং তার বাবাকে এক রুদ্ধশ্বাস সত্য জানালেন। ঘটনার সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় 5-6 মাস আগে। আব্দুল সালামের ফ্যাক্টরিতে 2 জন নেপালি কর্মচারী ছিল, যারা সিঙ্গারা, সামোসা এবং চিকেনের আইটেম তৈরি করত। সালাম সাহেব তার স্বভাবসুলভ কড়া মেজাজে একদিন এক নেপালি কর্মীর প্রচণ্ড রেগে যান তার ওপর। তিনি শুধু তাকে গালিগালাজি করেননি, বরং তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেন এবং সেই মাসের বেতন থেকে মোটা অঙ্কের টাকা কেটে রাখেন। কিন্তু তিনি জানতেন না ওই নেপালি ছিল অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ এবং সে তুকতাক বা কালো জাদুর মতো খারাপ কাজে লিপ্ত ছিল। অপমানিত এবং ক্ষিপ্ত হয়ে ওই নেপালি কর্মী 2 মাসের ছুটিতে নিজ দেশে ফিরে যায়। সেখানে গিয়ে সে এক ভয়ঙ্কর তান্ত্রিকের শরণাপন্ন হয়। সেই তান্ত্রিক প্রথমে রাজি না হলেও টাকার লোভে পড়ে এক বিভীষিকাময় পথ বাতলে দেয়। সে নেপালিকে বলে, তোমাকে একটি বড় গুই সাপ, একটি ধারালো ছুরি আর কয়েকটি তাবিজ জোগাড় করতে হবে। তান্ত্রিকের নির্দেশ মতো সেই সাপটিকে বলি দিয়ে তার হাড় এবং মাংস আলাদা করা হয়। এরপর কিছু মাংসের টুকরো তান্ত্রিক নিজের মন্ত্র পড়ে নেপালির হাতে তুলে দেয় এবং বলে যে কোনো উপায়ে এই মাংস তাকে খাওয়াতে হবে। আর 2টি তাবিজের মধ্যে একটি সালাম সাহেবের বাসার আশপাশে এবং অন্যটি তার শোবার ঘরে বা খুব কাছের কোথাও পুঁতে রাখতে বলে। ছুটি কাটিয়ে নেপালি যখন ফ্যাক্টরিতে ফিরে আসে, সে তখন এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ফেরে। সালাম সাহেবের ঘরের ভেতর ঢোকা সম্ভব ছিল না, তাই সে দ্বিতীয় তাবিজটি কৌশলে সালাম সাহেবের ব্যক্তিগত গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখে। কিন্তু ওই অভিশপ্ত মাংস খাওয়ানোর সুযোগ সে কোথায় পেল? ইমাম সাহেব জানালেন, যেহেতু সালাম সাহেব সবসময় খাবার চেখে দেখতেন বা টেস্ট করতেন, একদিন সুযোগ বুঝে সেই নেপালি কর্মী সাধারণ চিকেনের সাথে ওই মন্ত্র পড়া সাপের মাংস মিশিয়ে দেয়। সালাম সাহেব কিছুই বুঝতে পারেননি। তিনি অবলীলায় সেই বিষাক্ত অভিশপ্ত মাংস খেয়ে ফেলেন। আর তারপর থেকে শুরু হয় তার এই তিলে তিলে মৃত্যু যন্ত্রণা। ইমাম সাহেব যখন নিশ্চিত হলেন যে আব্দুল সালামের পেটে ওই অভিশপ্ত মাংস রয়ে গেছে, তিনি দেরি না করে চূড়ান্ত চিকিৎসার প্রস্তুতি নিলেন। তার সাথে সেই ঘরে ছিলেন মেইন মালিকের জিহাদ সাহেবের বাবা। তিনি পরে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে ভয়ে শিউরে উঠেছিলেন। ইমাম সাহেব তার ব্যাগ থেকে একটি কাচের বাটি বের করলেন। এরপর একটি বোতল বের করলেন যা কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। কাপড় সরাতেই দেখা গেল ভেতরে ঘন সবুজ রঙের এক রহস্যময় তরল। তিনি বাটিতে সেই তরল ঢেলে তার সাথে কিছুটা পবিত্র জমজমের পানি মিশিয়ে দিলেন। এরপর সেই মিশ্রণটি আব্দুল সালামকে পান করাতে বললেন। মিশ্রণটি খাওয়ার পরপরই এক বিভৎস দৃশ্য তৈরি হলো। আব্দুল সালামের চেহারা মুহূর্তের মধ্যে নীল বর্ণ ধারণ করলো। চোখের মণিগুলো
বড় বড় হয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইল। হঠাৎ তিনি প্রচণ্ড জোরে বমি শুরু করলেন। বমির সাথে রক্তের লাল আভার মাঝে দেখা গেল কুচকুচে কালো 3টি মাংসের টুকরো। সেগুলো বের হওয়া মাত্রই সালাম সাহেব যেন দীর্ঘশ্বাস ফেললেন। আমার শরীর থেকে আজ বিশাল এক বোঝা নেমে গেল। কিন্তু ইমাম সাহেব জানালেন, বিপদ এখনো কাটেনি। পেটের মাংস বের হলেও ওই 2টি তাবিজ এখনো সক্রিয়। ওই মাংসের টুকরো তুকতাকের প্রভাবে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, যার কারণে সালাম সাহেবের শরীর দিন দিন কঙ্কালসার হয়ে যাচ্ছিল। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো তাবিজ পাওয়া গেল না, এমনকি গাড়ির সিটের নিচেও কিছু নেই। ইমাম সাহেব তখন তার অনুগত জিনদের সাহায্য চাইলেন, আর তখনই বেরিয়ে এলো এক রোমহর্ষক তথ্য। ওই নেপালি কর্মী কোনোভাবে জেনে গেছে যে হুজুর চিকিৎসা শুরু করেছেন, তাই সে তার সেই তান্ত্রিক কবিরাজকে দিয়ে ওই তাবিজ দুটোর পাহারায় ভয়ঙ্কর কিছু পিশাচ জিন নিয়োগ করেছে। ওই পিশাচেরা তাবিজগুলোকে মানুষের চোখের আড়ালে লুকিয়ে রেখেছে। ইমাম সাহেব কিছুটা চিন্তিত হয়ে বললেন, কিন্তু তার অনুগত জিনরা তাকে এক বুদ্ধি দিল। তারা বলল, হুজুর, আপনি এই বাসা থেকে বেরিয়ে যান এবং কিছুটা দূরে অবস্থান করুন। আমরা আপনাকে ওই পিশাচদের চোখের আড়ালে রাখব। আপনি এখান থেকে চলে গেলেই ওই পিশাচ জিনগুলো তাবিজের সুরক্ষার জন্য বাড়িতে ঢোকার চেষ্টা করবে, আর ঠিক সেই মুহূর্তেই আমরা তাদের আক্রমণ করে তাবিজগুলো উদ্ধার করব। ইমাম সাহেব তাই করলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে গোপনে অপেক্ষা করতে লাগলেন। শুরু হলো এক অদৃশ্য জগতের লড়াই। একদিকে তান্ত্রিকের পাঠানো পিশাচ বাহিনী, আর অন্যদিকে ইমাম সাহেবের অনুগত জিন। যেই পরিকল্পনা সেই কাজ। ইমাম সাহেব আড়াল হওয়া মাত্রই সেই পিশাচ জিন দুটো সুযোগ বুঝে আব্দুল সালামের ঘরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু তারা জানতো না সেখানে আগে থেকে ইমাম সাহেবের অনুগত জিনেরা ওত পেতে আসে। মুহূর্তের মধ্যে শুরু হলো অলৌকিক যুদ্ধ। পিশাচ দুটোকে পরাস্ত করে ইমাম সাহেব তাদের একটি বোতলে বন্দি করে ফেললেন। একই সাথে উদ্ধার হলো সেই অভিশপ্ত তাবিজ দুটো। ইমাম সাহেব তাবিজের ভেতর থেকে সেই পিশাচের মাংসের টুকরো বের করে আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন, আর অলৌকিকভাবে সেই আগুনের শিখার সাথে সাথেই আব্দুল সালামের শরীর থেকে শেষ মরণ যন্ত্রণাটুকুও বিলীন হয়ে গেল। আল্লাহর রহমতে তিনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। ওই নেপালি কর্মীকে পরে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু প্রমাণের অভাবে তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে প্রকৃতির বিচার থেকে কি কেউ রেহাই পায়? সাব্বির হোসেন জীবন ভাই, আপনার পাঠানো এই সত্য ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের প্রতিহিংসা কতটা ভয়ঙ্কর হতে পারে। জীবন ভাই এই ঘটনার সাক্ষী মাহমুদ সাহেবের ফোন নাম্বারও আমাদের দিয়েছেন। জীবন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি রুদ্ধশ্বাস ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সেই শিউরে ওঠা অভিজ্ঞতার ইতিবৃত্ত। তবে মনে রাখবেন, অন্ধকারের পর্দার আড়ালে এমন আরও অনেক অমীমাংসিত রহস্য রয়ে গেছে, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। গল্পটি যদি আপনাদের বুকের ধুকবুকানি বাড়িয়ে দিয়ে থাকে, তবে সেই ভালো লাগাটুকু আমাদের জানাতে ভুলবেন না। একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং আপনার অনুভূতি বা এই ঘটনা নিয়ে আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা থাকলে তা কমেন্ট বক্সে আমাদেরকে সাথে শেয়ার করুন। আপনাদের এক একটি মন্তব্য আমাদের পরবর্তী রহস্যভেদের রসদ যোগায়। আমাদের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন। যারা আজ আমাদের এই রহস্যপুরীতে প্রথমবার পা রেখেছেন, তারা এখনই সাবস্ক্রাইব করেন। বেল বাটনটি চেপে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে গভীর রাতে যখন নতুন কোনো হাড় হিম করা গল্প আসবে, সবার আগে আপনার দরজায় কড়া নাড়ে আমাদের নোটিফিকেশন। একটি বিশেষ অনুরোধ, এই প্রতিটি ঘটনার পেছনে থাকে আমাদের দিন রাতের কঠোর পরিশ্রম আর গভীর অনুসন্ধান। আমাদের এই বিশেষ কন্টেন্টগুলো শুধুমাত্র এই চ্যানেলেই পরিবেশিত হয়, তাই অন্য কোনো নকল উৎস থেকে বিভ্রান্ত না হয়ে আসল রহস্যের স্বাদ নিতে আমাদের সাথেই থাকুন। আপনাদের অকৃত্রিম ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার একমাত্র শক্তি। পরবর্তী গল্পটি আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি রহস্যময় হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ সত্য অনেক সময় কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। দেখা হচ্ছে আগামী সপ্তাহে, আগামীকাল নতুন কোনো কুয়াশাচ্ছন্ন গন্তব্যে। আল্লাহ হাফেজ।